নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। নতুন বছরের প্রথম দিন পয়লা বৈশাখ, আর সেই পয়লা বৈশাখের দিনই আমরা মুখোমুখিতে হাজির হয়ে গিয়েছি। আপনাদের সঙ্গে আমি রয়েছি শান্তম চক্রবর্তী। আর আজকে এই পয়লা বৈশাখের দিন হলেও উৎসব মুখর এই সপ্তাহ, গত সপ্তাহ তাই ছিল, এবং এই সপ্তাহেও প্রচুর উৎসবের বিষয় রয়েছে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আরও একটি উৎসব গোটা দেশ জুড়ে, সেটি হচ্ছে ভোটের উৎসব। আর এই মুহূর্তে রাজনীতির পারদ কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এমনিতে প্রচুর গরমও পড়েছে, আর গরম গরম কথাবার্তায় এই মুহূর্তে রাজনীতির ময়দানও যথেষ্টই গরম, যথেষ্টই উত্তপ্ত বলা যেতে পারে। সেই উত্তাপটাকে নিয়েই আমরা এসে হাজির হয়েছি এমন একজন মানুষের কাছে, যাকে মিডিয়ার উত্তাপ প্রতিদিন সহ্য করতে হয়, আর এই মুহূর্তে উত্তাপ সহ্য করতে হচ্ছে জোরালো আলোর। তিনি ভারতের জাতীয় কংগ্রেসের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রদেশ কংগ্রেসের অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, যাকে মিডিয়ার ঝক্কি সামলাতে হয় এবং নেতৃত্বের সঙ্গে অহরহ প্রতিদিন যোগাযোগ রাখতে হয়। সেটা প্রদেশের যে নেতৃত্ব রয়েছেন তার সঙ্গে, অবশ্যই জাতীয় নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ রাখতে হয়। তিনি সৌম্য আইচ রায়, সকলেই চেনেন তাকে, সুতরাং নতুন করে আর পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। টেলিভিশন খুললেই যাকে দেখতে পাওয়া যায়, সেই সৌম্যদার কাছে আমরা এসে হাজির হয়েছি। আমি এমন একটা সময়ে এসেছি সৌম্যদা, সেটা হচ্ছে যে বৈশাখ বলে নয়, বৈশাখের এই উত্তপ্ত রোদ এবং তারপর জ্যৈষ্ঠ 47 দিন ধরে একটা উৎসব শুরু হতে চলেছে। এবং সেই 47 দিন 7 দফা, যেখানে যেখানে এই মুহূর্তে সামনেই যেখানে নির্বাচন রয়েছে, কিংবা পরেও যেখানে নির্বাচন রয়েছে, 7ম দফাতেও যেখানে নির্বাচন রয়েছে, কলকাতা এবং তার আশপাশের অঞ্চল, তো সেখানে নির্বাচন হবে। সেখানে হাওয়াটা ঠিক কীরকম এই মুহূর্তে? কারণ একটা হাওয়া, আমি একটুখানি ক্লু দিয়ে দিই, একটা হাওয়া দীর্ঘদিন ধরে চালানোর চেষ্টা করা হচ্ছে, বিশেষত 2009 সালের পর থেকে, বা 2009 সালের নির্বাচনের আগের থেকে। সেটা হচ্ছে একটা বাইনারি। একদিকে বিজেপি আছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস আছে। মানে বিজেপি বিরোধী ভোটটা সবটাই তৃণমূল কংগ্রেসে যাবে, তৃণমূল বিরোধী ভোটটা সবটাই বিজেপির ঝুলিতে যাবে। এই বাইনারিটা আমরাই তৈরি করে দিয়েছি, আমরা মিডিয়ার যারা লোকজন তারাই তৈরি করে দিয়েছি। কিন্তু সেই বাইনারিটা কি ভাঙছে? না, আমার ভালো লাগলো যে শান্তম তুমি মানে একটা জিনিস বললে যে মিডিয়া বাইনারি সৃষ্টি করেছে। বাইনারিটা মিডিয়াকে আমি খুব বেশি দোষ দিই না, তার কারণ হচ্ছে বাইনারিটা রাজনৈতিক দল সৃষ্টি করে এবং মিডিয়াকে সেটা করতে হয়, দেখাতে হয়। তার কারণ হচ্ছে এখন পরিস্থিতিটা এমন হয়ে গেছে যে মানুষ আর রুটি রুজি রোজগার বাসস্থান এই বিষয়গুলো থেকে যাতে দৃষ্টি ঘোরানো যায়। মানে আমরা অল্প বয়স থেকে যখন রাজনীতির একজন কর্মী হিসেবে রাজনীতি এসেছি, আমরা দেখেছি মানুষ তার দৈনন্দিন অভিজ্ঞতা থেকে ভোট দেয়, 5 বছরের পারফরমেন্স। এখন একটা নতুন ট্রেন্ড এসছে যে একটা ইস্যু সেট করা হয়, সেটা সরকারি দল করে বা বিপক্ষে দল করে, এবং সেটা মূলত ধর্মীয় মেরুকরণ, মূলত একটা কাউন্টার পোলারাইজেশন, এটা করতেই থাকে কন্টিনিউয়াস। মানে প্রতিযোগিতামূলক ধর্মীয় মেরুকরণ। মানে আমি যদি রাম মন্দির বলি, তুমি জগন্নাথ মন্দির বললে, তো আমি যদি এটা বলে, আমি যদি জয় শ্রীরাম বলি, তো তো জয় রাবণ বলছে। আমি তো অদ্ভুত দেয়াল লিখছে জয় রাবণ, মানে যেহেতু উনি জয় রাবণ জয় রাম বলছেন, তো আরেকটা দল লিখছে জয় রাবণ। মানে এই পর্যায়ে নামছে নির্বাচনটা। তো সেখানে রুটি রুজি রোজগার বাসস্থান, বেকারত্ব, মানুষের চাহিদা, মানুষের এইগুলো নিয়ে আলাপ আলোচনাটা কম হচ্ছে। এটা দুর্ভাগ্যের, এটা ভয়ঙ্কর, এটা খুব খারাপ। এটার তবে 2021-এ যেটা চরম সীমায় গেছিলো, 2019-এ যেটা অনেক উপরে গেছিলো, 2021-এর বিধানসভাতে সেটা একেবারে মানে পিক হয়েছে আর কি। তারপরে এখন সেটা অনেক রিডিউস করতে করতে এখন দুর্নীতি, চুরি, লুটপাট, মানুষ যে ঠকছে প্রতিনিয়ত, তো সেটার উপরে ভোটটা হবে বলে আমি বিশ্বাস করি। তার কারণ সে সিচুয়েশন অনেকটা ভাঙছে। এই বাইনারিটা কিছুটা হলেও, বাইনারি কিছুদিন থাকতে পারে, বাইনারিটা লম্বা সময়ের জন্য থাকতে পারে, এটা আমার মনে হয়, আমি বিশ্বাস করি। আর যেটা বলছিল যে পরিস্থিতি এমন জায়গায় যে এই সময়টা নির্বাচন, 45 দিন 47 দিন ধরে নির্বাচন, মানে সত্যিই তো খুব কষ্টকর। কারণ শুধু তো প্রার্থী নয়, রাজনৈতিক কর্মীরা নয়, ভোট কর্মীরা আছেন, নির্বাচন কমিশনের কর্মীরা আছেন, সাধারণ মানুষ আছেন, ভোটার রয়েছেন, তার সাথে সাথে যারা মানে নিরাপত্তার দায়িত্বে থাকে, তাদের খুবই কষ্ট হয়। মানে আমার মনে হয় যে নির্বাচনের এই ক্যাম্পেনের এই প্যাটার্নগুলো আরও ছোট করে দেওয়া উচিত।
এবং ক্যাম্পেনের কথা বলতে বলে আমি একটা বিষয় বলবো অবশ্যই, সেটা হচ্ছে যে যাদের সপ্তম দফায় কিংবা ষষ্ঠ দফায় ভোট রয়েছে তারা ক্যাম্পেনের জন্য অনেকটা বেশি টাইম পাচ্ছেন, অনেক বেশি সময়। যারা প্রথম দফায় কিংবা দ্বিতীয় দফায় তাদের ক্যাম্পেনের সময়টা অনেক কমে আসছে। এই যে লেভেল প্লেইং ফিল্ড, এগুলো নির্বাচন কমিশনের দেখা উচিত। কারণ আমরা সবসময় একটা জিনিস মনে করি যে সবাই সমান সুযোগ পাবে, সে যে কোনো দলই সুযোগটা যেন সমান পায়। যদি সেটা 20 দিন হয় বা 25 দিন হয় বা 1 মাস হয় বা 1.5 মাস হয়, সবাই পাক 1.5 মাস করে। কেউ পাচ্ছেন 30 দিন, কেউ পাচ্ছেন 1.5 মাস, কেউ পাচ্ছেন 1.25 মাস, এটা ঠিক না। একদমই। আমি এবার একটু পার্সেন্টেজের কথায় আসি। সেটা হচ্ছে যে আমরা 2021-এর বিধানসভা নির্বাচন কিংবা তার আগের 2019-এর যে লোকসভা নির্বাচন, সেক্ষেত্রেও দেখেছি মানে বঙ্গে একসময় যারা রাজত্ব করে গিয়েছেন সেই কংগ্রেস বা ইউপিএ 2 জামানা পর্যন্ত যারা ভারতের রাজত্ব করেছেন, তাদের ভোট পশ্চিমবঙ্গে একেবারে তলানিতে এসে ঠেকেছে। বামেদের ভোটও তাই। এবার বাম এবং কংগ্রেস যুক্ত হওয়ার ফলে, বা সঙ্গে যদি আইএসএফ থাকতো সেই প্রসঙ্গে পরে আসছি, কিন্তু বাম কংগ্রেস যুক্ত হওয়ার ফলে সেই পার্সেন্টেজটা কি অনেকটা বাড়তে পারে এরকম কোনো? হ্যাঁ, আমি প্রথম প্রশ্নের উত্তরটা দিই। সেই প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে ট্র্যাডিশনালি কংগ্রেসের যে 41-42% ভোট, সেই ভোটটা তৃণমূল কংগ্রেস ভাঙার পরে একটা বড় অংশ চলে যায়। এই বিষয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। তার কারণ এখানে 1977 সালের পর থেকে মানে হিস্টোরিক্যালি আমরা দেখছি যে ভোটটার নেগেটিভ ইস্যুজ ওপরে ভোট হচ্ছে। যেমন 77-এর পরে যদি ভোটগুলো দেখা যায় বা পশ্চিমবঙ্গে যতগুলোই ভোট আসছে, আমার অমুক দল ভালো নয় বলে অমুক দলকে ভোট দিলাম, অমুক মানে এক্স দল কতটা ভালো কাজ করবে সেটার উপরে ভোট দেওয়া নয়। মানে পজিটিভ রিজনসের ওপরে কাস্টিংটা না হয়ে কাস্টিংটা নেগেটিভ রিজনসের উপরে বেশি হয়। 2011 সালের পর থেকেও দেখছি, তার আগেও দেখছি। ফলে সেখানে কি হয়, ভোটটা কার্যত শিফট হয়ে যায় পুরোপুরি। যেমন কংগ্রেস, এটা সত্যি কথা যে পশ্চিমবঙ্গে আমরা হার্ডলস যেগুলো ফেস করেছি, সেটা তৃণমূল কংগ্রেসটা ট্র্যাডিশনালি আমাদের ভোট ব্যাঙ্কটাকে শিফট করেছে। তো তারপরে তারা সরকারে এসছেন, তারা তাদের মতো করে ভোটটাকে যেটা করার সেটা করেছেন। আমি সে বিষয়ে জানি। কিন্তু 2021-এর পরে আপনারা সাগরদিঘি নির্বাচনের পরবর্তী সিচুয়েশনটাকে যেটা দেখবে, সেখানে কিন্তু মানুষ এবার বুঝতে শুরু করেছে যে নো, বাম এবং কংগ্রেস, they are the actual alternative of Bharatiya Janata Party and Trinamool. Trinamool cannot be an alternative of BJP, or BJP cannot be an alternative of Trinamool Congress, because তারা একে অপরের পরিপূরক। শুধু রাজনীতিতে আগে কি হতো, আগে হতো যে রাজনীতিতে লড়াইটা হতো সম্মুখ সমরে লড়াই হতো এবং নীতির লড়াই হতো, আদর্শের লড়াই হতো। এখন লড়াইটা হয়ে গেছে যে সরকারি দল তার বিরোধী সিলেক্ট করে, আমি আমার বিরোধী কী হবে সেটাও সিলেক্ট করছি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তৃণমূল আর বিজেপির মধ্যে যে আইডেন্টিফিকেশন করা, যে কোনটা তৃণমূল অ্যাকচুয়ালি এরা বিরোধী কিনা, সেটা আমি হাজারো তথ্য দিয়ে তোমাকে বলতে পারি যে তৃণমূল বিজেপির অল্টারনেটিভ নয়। তৃণমূল বিজেপির ওয়ান সাইডেড একটা স্পেসিফিক অ্যালাই বলবো না, মানে একটা হেল্পিং হ্যান্ড। রাজ্যে যেমন তৃণমূল থাকুক এটা বিজেপি চায়, আবার কেন্দ্রে বিজেপি থাকুক এটা তৃণমূল চায়। ইটস এ সিম্বায়োটিক রিলেশন, দুজনে দুজনের পরিপূরক। সেই জন্য এই বাইনারিটা সৃষ্টি হয়েছে। কেন কেন্দ্রে যদি কংগ্রেস বা অ্যালায়েন্স আসে? অসম্ভব, কারণ অসম্ভব। তৃণমূল কংগ্রেসের পক্ষে সেটা অসম্ভব। এই কারণে অসম্ভব যে তৃণমূল কংগ্রেস যে দলটা 98 সালে জন্মানোর পর থেকে, তৈরি হওয়ার পর থেকে বিজেপির সাথে এমন সখ্যতা সৃষ্টি করেছে এবং তাদের অর্থনৈতিকভাবে তাদের সাথে দীর্ঘদিন একসঙ্গে পথ চলেছে। ইউপি এনডিএ গভর্নমেন্টে ছিল, ইউপিএ গভর্নমেন্টে ছিল, কিন্তু বিজেপি তুমি লক্ষ্য করে দেখবে যে আমরা যেমন বলি যে পার্লামেন্টেই গত 10 বছরে দেখো না যে 69টা বিল পার্লামেন্টে শুধুমাত্র বিজেপিকে সহায়তা করেছে তৃণমূল, অ্যাবস্টেন থেকে বা পার্টিসিপেট না করে, বিরোধিতা করেনি। বিজেপির বিরুদ্ধে যেখানে যেখানে বিরোধী দল সংগঠিত হয়েছে সেখানে ভোট বাইফার্কেট করে বিজেপিকে সুবিধা করে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে একটাই, তার কারণ হচ্ছে দুর্নীতি, চুরি, লুটপাট, সিম্পল ব্ল্যাকমেল পলিটিক্স বিজেপি যেটা করতে চাইছে এবং করছে। তৃণমূলের কোনো উপায় নেই বিজেপির বাইরে গিয়ে কোনো কাজ করা। এক্ষেত্রে আমি অ্যালায়েন্সের কথা বলবো, আইএনডিআইএ জোট। সেই জোটে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস এবং বামেরা সকলেই ছিলেন বিজেপি বিরোধী শক্তি হিসেবে বিভিন্ন আঞ্চলিক দলের সঙ্গে, কিন্তু সেই জোট এ রাজ্যে কার্যকর হলো না। হওয়ার তো সম্ভব নয়। তার কারণ হচ্ছে আমরা জানি যারা পশ্চিমবঙ্গে কংগ্রেসটা করি,
আমরা পশ্চিমবঙ্গে পলিটিক্সটা যারা করি তারা জানি যে ধর্ষক আর ধর্ষিতা কখনো এক পথে চলতে পারে না। একাধারে কংগ্রেসকে ডেসিমিনেট করা, একাধারে কংগ্রেসের পার্টি অফিস দখল করা, একাধারে কংগ্রেসের কর্মী খুন করা, আর তার সাথে আমি দিল্লিতে গিয়ে বলবো আমি ইন্ডিয়া জোটে আছি, এটা পশ্চিমবাংলার কংগ্রেস কর্মীরা মেনে নেবে না, কংগ্রেস কর্মীরা নেবে না। এবং আমরা দিল্লি সবাই জানি আমরা সেটা। এবং এটাও খুব পরিষ্কার যে বিগত দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাক্টিভিটি, তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভিটি প্রমাণ করেছে যে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরোধিতা করতে পারে। এই যে দেখো না, ইন্ডিয়া জোটে আছি, তো আমি ইন্ডিয়া জোটে আছি বলছেন, আবার এখানে বলছেন 42টা আসনে আমি একা লড়ব। আমি ইন্ডিয়া জোটের নাম ঠিক করেছি, অথচ আমি রাহুল গান্ধীর পদযাত্রায় নিমন্ত্রণ করা সত্ত্বেও যাব না। আমি ইন্ডিয়া জোটে আছি, অথচ ত্রিপুরাতে, মণিপুরে, নাগাল্যান্ডে, মিজোরামে প্রার্থী দেবো বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে। তো এই জিনিসটা একসঙ্গে চলতে পারে না। এটা আমরা জানতাম যে উনি পারবেন না। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বাইরে গিয়ে কোনো, তাই জন্যই তো আজকে আমরা বলছি যে প্রতিনিয়ত একটার পর একটা দুর্নীতি হচ্ছে। ইডি, সিবিআই, ইন্ডিয়া জোটের যারা সাথে দিয়ে, কেজরিওয়াল, আমি একটা উদাহরণ দিচ্ছি, মুখ্যমন্ত্রী, বা হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী, তারা যেই দিন গেছে ইন্ডিয়া জোটে তার পরের দিন তাকে অ্যারেস্ট হতে হয়েছে। কেজরিওয়াল আমি ধরে নিলাম তর্কের খাতিরে দুর্নীতিগ্রস্ত বা ইত্যাদি ইত্যাদি, সেদিন তো সকালবেলা হয়নি, তার আগেই হয়েছে। তো ইন্ডিয়া জোটে যাওয়ার পরে যে লোকটা অভিযোগ করলো সে বন্ডে টাকা দিয়ে ছাড় পেয়ে গেল বিজেপির কাছে, কেজরিওয়ালকে জেলে যেতে পারে। কারণ আইএনডিএ জোটে যারা আছে তাদেরকে মুখ্যমন্ত্রী সেটা করতে পারবেন না, মুখ্যমন্ত্রীর পক্ষে অসুবিধা। আমি মেনে নিলাম, মানে তোমার কথা মতো মেনে নিলাম যে সেক্ষেত্রে অসুবিধা আছে। এখানে পশ্চিমবঙ্গে বামেদের সঙ্গে কংগ্রেসের তাদের গাঁটছড়া বাঁধা হয়ে গেছে, কিন্তু সেই গাঁটছড়া বাঁধা দুটো দল, সিপিআইএম এবং ভারতের জাতীয় কংগ্রেস, তারা কেরলে তো লড়াই করছে। হ্যাঁ, করছে, আমরা বলছি করছে। তাহলে রাজ্য বিশেষে অবস্থান তো বদল হতে পারে। রাজনীতিতে ভবিষ্যৎ বলে কিছু হয় না, মানে সেক্ষেত্রে শুধু তৃণমূল কংগ্রেস একাদশী না, একেবারেই নয়। আমি বলছি প্রেডিক্টিবিলিটি রাজনীতিতে, আমি যদি বলি যে আমি ভবিষ্যৎ বলে দিচ্ছি, এটা হতে পারে না কখনো। কারণ মোস্ট আনপ্রেডিক্টেবল পার্ট হচ্ছে পলিটিক্সে। কারণ আমরা দেখেছি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জয়ললিতার সাথে লড়াই করছেন, আবার ঠিক ভোটের পরেই চিঠি আই হ্যাঁ, মানে তাকে সমর্থন করতে হচ্ছে। স্যার, অল পার্ট অফ দ্য ইন্ডিয়ান পলিটিক্স। ওই যে প্রিয়রঞ্জন দাস মুন্সির একটা বিখ্যাত কথা আমার মনে পড়ে, তিনি বলছেন যে রাজনীতিতে বিভেদ থাকবে, বিচ্ছেদ থাকবে, কিন্তু রোমান্সও থাকবে। তো রোমান্স উইল কন্টিনিউ। তো আই ডোন্ট নো কী হতে পারে, কিন্তু পশ্চিমবাংলার কংগ্রেস কর্মীরা তৃণমূলের সঙ্গে কোনো রকমভাবে আঁতাতে রাজি নয়, এটা আমরা দিল্লিকে বোঝাতে পেরেছিলাম এবং আমরা এটা করতে পেরেছি। এবং আমরা জানি আমরা কতটা আক্রান্ত। এখানে আমাদের সঙ্গে ওদের সম্পর্ক হচ্ছে আক্রমণকারী আর আক্রান্তের। ফলে আমাদের সাথে পশ্চিমবাংলার কোনো রকম অ্যালায়েন্স তৃণমূলের হওয়া সম্ভব নয়। এখন মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন না করবেন সেটা তার কল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতৃত্ব কিন্তু পরিষ্কার বলেছেন অধীর চৌধুরীর জন্য জোট ভেস্তে গেছে। তা অধীর চৌধুরী তো নিজে বলেছেন আমি থাকছি না, আমি ছেড়ে দিচ্ছি, করে নিন। সমস্যা তা নয়, সমস্যা হচ্ছে ওরা আর শাক দিয়ে মাছ ঢাকতে পারছে না। সিবিআই ইডি দেখতে পাচ্ছ না যে বিভিন্ন জায়গায় রেড করছে, সমস্ত জায়গায় ছোট 2-3টে 4-5টা নেতা মন্ত্রী 4 আনা 8 আনা লিডার ধরছে। কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে যায় না, নক করে না দীর্ঘদিন ধরে, বলছে এমপির বাড়ির অ্যাড্রেস খুঁজে পাচ্ছি না, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পায় না ইডি। কাকুর গলার স্বর নেওয়ার জন্য যত নাটক, এখন 6 মাস হয়ে গেল কাকুর গলার স্বর আর পাওয়া যাচ্ছে না, আর কাকুর ইডির গলার স্বরও আর পাওয়া যাচ্ছে। আর কাকু বলছে, আগে বলেছিল না যে আমার সাহেবকে কেউ ধরতে পারবে না, এখন কাকু বলছে যে আমার সাহেবকে কেন আমাকেও কেউ ধরতে পারবে না। তো আমরা জানি কার কতটা দৌড়। ওই রাজভবনে যে কথাগুলো হয় না, গল্প বেশি, মুখ্যমন্ত্রী বলছে গল্প বেশি হয়, কাজের কথা কম হয়। তবে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী কথাবার্তার মধ্যে থেকেই বোঝা যায় যে বহাল তবিয়তে থাকবে ভাইপো পিসি, অসুবিধে কিছু হবে না। দুর্নীতির জন্য ওই রাজভবনের মিটিংয়ের পর চিটফান্ডের মালিকরা সব ঘুরে বেড়াচ্ছিল কেন? তাই বিজেপি তৃণমূল, ইউ ক্যানট ডিফারেন্সিয়েট হু ইজ বিজেপি, হু ইজ তৃণমূল। আজকে পশ্চিমবঙ্গে কাউকে, মুকুল রায় ঠিকই বলেছিলেন, একেবারেই তাই। মুকুলদা ঠিকই বলেছেন, মুকুলদা খুব খারাপ কথা বলে ফেলেছেন, আর বয়স্ক মানুষ বলে ফেলেছেন। এখন কী করে, আমরা তো অভিযোগ করছি না, আমাদের অভিযোগের ভিত্তিতে তুমি একটা কথা বলতে পারো যে আপনারা তো বারবার বিরোধিতা করেন। কুণালবাবু একটা কথাও কিন্তু উইথড্র করেননি।
কুণাল ঘোষকে আমি আমার বিরোধী হতে পারে, আমার রাজনৈতিকভাবে তার সঙ্গে লড়াই থাকতে পারে, কিন্তু কুণাল ঘোষের কি আমি একটা বিষয়ে 100তে 100 দেবো, কারণ কুণাল ঘোষ কখনো কথা উইথড্র করে না যেটা বলেন, এটাকে আমি ভীষণ রেসপেক্ট করি। কুণালবাবু বলেছিলেন সারদার বেনিফিশিয়ারি যান কালীঘাটে গিয়ে দেখুন, উনি কিন্তু উইথড্র করেননি, এখনও উইথড্র করেননি, এখনও উইথড্র করেননি মুখপাত্র। সেদিন বললেন যে সিবিআই ইডি বা উনি তো বিজেপিরই লোক, মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলুন, উইথড্র করেননি। তো তাপস রায় বলছেন আমার বাড়িতে ইডি পাঠাচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। তো এই হচ্ছে অ্যাক্সেস এদের বিজেপির সাথে। আবার তমগ্ন ঘোষ বলছে যে কুণালবাবু তো কবে গেছিলেন বিজেপির কাছে। আমি জানি না যে এদের যাতায়াতটা এত ইজি, এত কমফর্টেবল যাতায়াত, এ ঘর আর ও ঘর, তো সেটা কখন সম্ভব হয়? একটা পরিবারে সম্ভব হয়, একটা বাড়িতে সম্ভব হয়। একটা কংগ্রেস কর্মী তৃণমূলে, আমাকে দেখাও তো একটা কংগ্রেস কর্মী তৃণমূলে চলে গেছে। একটা এমএলএ যেতে পারে, একটা এমপি যেতে পারে, নির্বাচনের পরে বিভিন্ন কারণে তাদের চাপ অমুক তমুক আমরা বলেছি, হ্যাঁ গেছে। 2011 সালের নির্বাচন, 2011 সালের নির্বাচনে বামেরা সরে গেল, কংগ্রেসের হাত ধরে তৃণমূল কংগ্রেস এলো, এবং তারপর আমার মনে আছে সুমদা যে পরপর আমরা খবরগুলো করতাম কোথায় কোথায় পার্টি অফিস দখল হচ্ছে, হ্যাঁ, এবং সেই পার্টি অফিস দখল হয়ে গেছে। কংগ্রেসের পার্টি অফিস দখল হয়নি, তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস পুরো আমাদের যেটা স্ট্রেংথ, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, এই শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দিয়ে তৃণমূল কংগ্রেস পাঠিয়েছিল শুধুমাত্র কংগ্রেসকে ডেসিমিনেট করার জন্য, শেষ করার জন্য। পঞ্চায়েত দখল করেছে, পুরসভা দখল করেছে, এমএলএ দখল করেছে, কাউন্সিলর দখল করেছে, কি নেয়নি বলো তো? তো সেখানে দাঁড়িয়ে আমরা কি করে মেনে নিতে পারি যারা আমার পার্টিটাকে শেষ করতে চায়? কারণ মুখ্যমন্ত্রী জানেন যে এদেরকেই একমাত্র দমানো যাবে না। 47 বছরের একটা দল আজও পকেটের পয়সা নেই, ভিক্ষে করে হলেও সেই পার্টিটা দল চালায়, বুকের পাটা নিয়ে ছেলেরা রাস্তায় লড়াই করছে। এখনও কংগ্রেসের ছেলেরা, ভোট নেই, সব কিছু ঠিক আছে, কিন্তু মানুষের জন্য লড়াই করছে। এদেরকে শেষ করতে না পারলে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানে ওনার দলটা ডেসিমিনেট হলে লোকগুলো কোথায় যাবে? কংগ্রেসে যাবে। কিন্তু লড়াই যাই হোক না কেন, এবং রাহুল গান্ধী দু দফায় যাত্রা করলেন, গোটা ভারতবর্ষ জুড়ে ঘুরলেন, ন্যায় যাত্রা রিসেন্টলি শেষ হলো কয়েকদিন আগে, কিন্তু তবুও এটা অস্বীকার করবার কোনো উপায় নেই, দলের ভোট পার্সেন্টেজ কমে গিয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও গোটা ভারতবর্ষ জুড়ে অন্তত 230টা আসনে সরাসরি লড়াই করতে পারে কংগ্রেস ভারতীয় জনতা পার্টির সঙ্গে। এখন সেই জায়গাটায় নেতৃত্বকে মেনে নিতে কোথায় অসুবিধা? রাহুল গান্ধী কি যোগ্য প্রার্থী নন প্রধানমন্ত্রী হিসেবে? না, এই ব্যাপারটা আমাদের ছিল না, এসেছে 2014 পর থেকে একজনকে প্রজেক্ট করে তাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভেবে তারপরে নির্বাচনে লড়া। দেখো, আমি এটাও একটা মিথ, এটাও একটা তৈরি করা, মানে সরকারি দল এটা তৈরি করে যে রাহুল গান্ধী মানে মোদির বিরুদ্ধে কে, এদিকে মোদির বিরুদ্ধে কে। আসলে এটা ইন্ডিয়ান ক্রিকেট টিম নয় যে আমরা এই কনসেপ্টে আমাদের কে, হ্যাঁ আমাদের দমে গাভাস্কার আছে, অমুক দলে কে আছে, তা তো নয়। পার্লামেন্টারিয়ানরা ঠিক করে যে কে প্রধানমন্ত্রী হবে। নরসিংহরাও প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি নরসিংহরাও জানতেন না তিনি প্রধানমন্ত্রী হবেন, এরকম অনেক ঘটনা আছে। এরকম চন্দ্রশেখর জানতেন না তিনি প্রধানমন্ত্রী হবেন, বিপি সিং জানতেন না তিনি প্রধানমন্ত্রী হবেন, ঠিক করে পারে। আমি সে বিষয়ে যাচ্ছি না। আমার কথা হচ্ছে 300টা আসনে সরাসরি লড়াই হচ্ছে কংগ্রেসের সাথে বিজেপি। তুমি দেখে নিও সায়ন্ত, আমি তোকে বলছি, ঝড়ের যা পূর্বাভাস, বিজেপি 180টা আসন ক্রস করতে পারবে না, আমি তোমাকে আজকে বলে দিলাম। আপকি বার 400 বার বলুক তো, ওই যখন বিপদে পড়ে তখন মানুষ বেসুরো গান তো বাথরুমেও গায়, তত অসুবিধার কী আছে, গাইতে পারে, তা তো অন্যায় তো কিছু নেই। অমিত শাহ ডর লাগে তো গানা গা, হ্যাঁ ডর লাগে তো গানা গা। আজকে অমিত শাহ এসে বলছেন যে, প্রথমে বললেন 35টা আসন, কালকে শুনছি 30 বলছে, মানে রিডিউস হচ্ছে, চৈত্র মাসের সেলের মতো ওদের আসন সংখ্যা কমছে। আমি জানি না, এখন দে হ্যাভ রিচ দেয়ার ম্যাক্সিমাম লেভেল ইন নর্দার্ন ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়া ছাড়া আর কোনো জায়গা নেই। সাউথ ইন্ডিয়া ভোট দেবে না। উত্তর পূর্ব ভারতেই একমাত্র 65টা সিট আছে। আমার মনে হয় বিজেপি যেগুলো বলছে এগুলো সব গাল গল্প ছাড়া আর কিছু না। মানুষ তার অভিজ্ঞতা থেকে ভোট দেবে, দৈনন্দিন অভিজ্ঞতা, লড়াই, জীবন জীবিকা থেকে ভোট দেবে। কারণ 10টা বছর দেখছে তো হোয়াট ইজ দ্য পারফরমেন্স, মানুষ দেখছে বেকারত্ব এমন জায়গায় গেছে। এটা বলার জন্য তো কংগ্রেসের বক্তৃতা করার দরকার পড়ে না, মানুষ তার অভিজ্ঞতা থেকে দেখছে। IIT বম্বে, তার ছাত্ররা বেকার, পাস করার পর চাকরি পাচ্ছে না।
কিন্তু তুমি যাদের কথা বলছো তারা হচ্ছে এলিট ক্লাস, তারা পড়াশুনো করে, তারা টেলিভিশনে বিভিন্ন বিতর্ক দেখে, তারা খবরের কাগজ পড়ে, তারা ইভেন মোবাইলে এখন চলে এসছে সব কিছু। কিন্তু বিষয়টা হচ্ছে যে একেবারে তৃণমূল স্তরের যে মানুষ, গ্রাসরুট লেভেলের যে মানুষ, তারা তো দেখবে যে না 2019-এর ম্যানিফেস্টোতে বলেছিলেন রাম মন্দির হবে, মন্দির বহি বনেগা, সেই মন্দিরটা তৈরি হয়েছে। এই ধর্মীয় যে বিষয়টা, মানে ধর্ম রাজনীতির বিষয় ছিল হয়তো এদিক সেদিক দেখতে পাওয়া যেত, কিন্তু এখন সামগ্রিকভাবে ধর্মীয় আমরা এটা দেখতে পাচ্ছি, একদম চোখের সামনে দেখতে পাচ্ছি। এটা ঠিক, কিন্তু কথা হচ্ছে এইটারও একটা লাইফ স্প্যান আছে, এটার একটা এক্সপায়ারি ডেট আছে। কতদিন চলবে মানে পেট ভরা থাকলে ধর্ম ভালো লাগবে শান্তম, আমারও ভালো লাগে। উপোস করে তো ধর্ম করে, উপোস করে ধর্ম করে, সেটা পরের দিন জানে আবার খাবার পাবো। কিন্তু আমি যদি জানি আমার ভবিষ্যৎ শেষ, আমি যদি জানি আমার চাকরিটা হবে না, আমি যদি জানি আমার জীবনটা এইভাবে কাটবে না, তাহলে 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 এই ধর্মের ট্যাবলেট বেশি দিন খাওয়াতে পারবে না। কারণ একটা হিন্দু, একটা মুসলমান, একজন খ্রিস্টান, একজন বুদ্ধিস্ট, যেই হোক, তারও বাড়ির ছেলেটা বেকার। রাম আর রহিমের এখনও পরনের বস্ত্র জোটে না, সীতা আর রাবেয়ার এখনও পরনের বস্ত্র জোটে না, তাদের চাকরি নেই, কাজ নেই। রুটি রুজি রোজগার বাসস্থান হচ্ছে মূল বিষয়। ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষকে রক্ষা করা আর মানুষকে ভালো রাখা, এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। এর বাইরে ধোঁকা দিয়ে, চালাকি করে, ম্যানিপুলেট করে, কেমোফ্লাজ করে কদিন ভালো থাকা যায়, জাঁকজমক করা যায়, কিন্তু বেশি দিন চলবে না। বেশ, আমি এবার একটু অন্য বিষয়ে আসি, অন্য অ্যালির কথায় আসি, অ্যালাইয়ের কথায় আসি, অন্য অ্যালায়েন্স। সেটা হচ্ছে মনে করা যাচ্ছিল এরকমটা যে বামেদের সঙ্গে কংগ্রেসের যেরকম আমরা যৌথ মিছিল দেখতে পাচ্ছি, উত্তর কলকাতায় যৌথ মিছিল বাম কংগ্রেস একসঙ্গে, সেরকমটা দেখতে পেলাম না আইএসএফের ক্ষেত্রে। আইএসএফ এরকমটা বলল যে নওশাদ সিদ্দিকী নিজেই বললেন, তিনি একমাত্র এই মুহূর্তে আইএসএফের বিধায়ক, তিনি নিজেই বললেন যে তিনি ডায়মন্ড হারবারে লড়তে ইচ্ছুক, কিন্তু তার দল সেটা দিল না তাকে, এবং বেশ কয়েকটা আসনে তারা প্রার্থী ঘোষণা করলেন, কিন্তু সেটা এই বাম কংগ্রেসের জোটের মধ্যে না থেকে, বাইরে থেকে। এটা তো একদম তিনিও বলেছেন টিভি ক্যামেরার সামনে যে জোটটা হয়নি অধীরবাবুর জন্য। আমি নাচতে না জানলে উঠোন বাঁকা, অধীরবাবুর সাথে বা কংগ্রেসের সাথে তো ওদের জোট কোনোদিন ছিল না, ওদের কোনোদিন কথা হয়নি, আলোচনা হয়নি, আর আমরা কোনোদিন ওদের সাথে জোট করিও নি, আলোচনা হচ্ছে। 2021 সালেও ওরা আমাদের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে, 2016 সালেও আমাদের সাথে জোট হয়নি। তাহলে এই প্রশ্ন আসেই না। নওশাদ যেটা বলছে মাননীয় বিধায়ক ভাঙড়ের, সর্বৈব মিথ্যে। আসলে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেছে, এটা হচ্ছে প্রধান কথা। ভয় ভয় আমি বলতে পারবো না কেন, অন্য কারণ থাকতে পারে, সে তার জবাব দেবে। মানুষ এখন আড়ালে আবডালে যে কথাগুলো বলছে, আমি যদিও বিশ্বাস করতে চাই না, কিন্তু আড়ালে আবডালে বলছে অনেক কথা। কিন্তু যুদ্ধের ময়দানে যারা থাকে, তারা যারা বুক দেখায়, তারা পিঠ দেখায় না। উনি পিঠ দেখিয়েছে, এইটা মানুষ, বাংলার মানুষ মনে রাখবে যে নওশাদ সিদ্দিকী যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেছে। 1 বছর আগে থেকে বলেছে, 2 বছর আগে থেকে বলেছে আমি ডায়মন্ড হারবারে লড়াই করবো। আমরা বলেছিলাম হ্যাঁ, যদি লড়াই করে আমরা সমর্থন করে দেবো, কী অসুবিধা আছে? আমরা তো চাই দুর্নীতির বিরুদ্ধে, যুবরাজের বিরুদ্ধে লড়াই করার জন্য যদি একটা শক্তপোক্ত চেহারা থাকে, তাহলে আমরা সাপোর্ট করে দেবো। কী কারণ ছিল পালিয়ে যাওয়ার? আমরা তো শেষ দিন, উনি তো বরঞ্চ আমাদের সময় নষ্ট করেছেন, দিনের পর দিন সময় নষ্ট করেছেন, দিনের পর দিন। বামেদের সময় নষ্ট করেছেন, আমাদের সময় নষ্ট করেছেন, অ্যান্ড হি ওয়াকড অ্যাওয়ে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, মানে তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবারের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, সেটা বহুকাল আগে ঘোষিত, আর বিজেপি এখনো পর্যন্ত প্রার্থী দেয়নি, নাকি দিতে পারেনি, খুঁজে পাচ্ছে না হয়তো, নাকি ভাবছে কাকে দেবো, যাকে দিলে সুবিধা হবে তাকে দেবে। যাই হোক, আমাদের প্রতিকূল ছেলেটা খুব ভালো, বামেদের ছেলেটা বাচ্চা ছেলে, অল্প বয়সী, প্রমিজিং ছেলে। প্রতিকূলের জন্য আমরা খুব লড়াই করছি। বিজেপি কাকে দেবে সেটা তাদের দলীয় ব্যাপার, অভ্যন্তরীণ ব্যাপার। তবে এটা ঠিক যে পশ্চিমবঙ্গের চিত্রটা যদি দেখা যায়, 42টা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের আর বিজেপির প্রার্থী তালিকাটা যদি মোটামুটি দেখা যায়, তাহলে হয় প্রাক্তন বিজেপি, নইলে প্রাক্তন তৃণমূল, আইদার হয়। কারোর কনস্টিটিউয়েন্সি এখান থেকে ওখানে গেছে, সবটাই মোটামুটি। আমি বলছিলাম সেদিন একজনকে যে মানুষ কনফিউজ, একটু বয়স, যেমন ডিমেনশিয়া হয় মানুষ, একটু বয়স হয়ে গেলে চেহারা মনে রাখতে পারে না। ধরুন অর্জুন সিংকে মনে রাখতে পারে না, কখন তৃণমূল, কখন বিজেপি, কখন বিজেপি, কখন তৃণমূল।
তো সেরকম বহু ক্যান্ডিডেট, এবার 5টা এমএলএ না 4জন এমএলএ তৃণমূলের, যারা বিজেপির এমএলএ এখনও, তারা এখন তৃণমূলের প্রার্থী। তো মানুষ মনে রাখবে কী করে? এই বিধানসভায় ভোট দিয়েছে জোড়া ফুলে, এখন ওই যে পদ্ম ফুলে। তো মানুষের জন্য, কর্মীদের জন্য একটা মানে বিড়ম্বনার কারণ যে কোনটা তৃণমূল কোনটা বিজেপি। মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুকান্ত বাবুরা মোটামুটি একটা জেল ফরমেশন করে ফেলেছেন দুটো দলের, যে খুব তাড়াতাড়ি এরা অ্যামালগামেশন হলে, আর বেশি দিন দেরি নেই, যেটা অ্যামালগামেট করলেও চলবে। বেশ, আমি একদম শেষের দিকে চলে এসেছি আলোচনার। একটা বিষয় একটু জানতে চাইব, সেটা হচ্ছে সাগরদিঘির যে সাগরদিঘি ফর্মুলা, সেই সাগরদিঘি ফর্মুলা যদি ঠিকঠাক মতন কাজ করানো যায়, তাহলে নেতৃত্বই বলছেন এরকমটা, যে ওই ফর্মুলাটা যদি ঠিকঠাক মতন কাজ করানো যায়, তাহলে অনেক আসনের হাওয়া ঘুরবে আর কি। একেবারে তাই। এবং কিন্তু সাগরদিঘি আমাদের আরও একটা উদাহরণ চোখের সামনে তুলে দিয়েছে, বারণ বিশ্বাস, যিনি জিতলেন এবং তারপর চলে গেলেন তৃণমূল কংগ্রেস। এই জিনিসটা কি পরবর্তীতে হতে পারে? এইটা শান্তম, এটার সুযোগ পশ্চিমবাংলা 2011 সালের পরে দলবদলটা পুরোপুরি শিল্পের পর্যায়ে গেছে। কারণ ময়দানের কথা মনে পড়ে যায়। হ্যাঁ, ময়দানে যে জিনিসটা হতো, ইস্টবেঙ্গল মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান, আমরা দেখতাম। তো এখন কি জিনিস, বিষয়টা হচ্ছে নীতি আদর্শের বাইরে যে কর্মীরা, ইট ইজ কল্ড পলিটিক্যাল থেফট, রাজনৈতিক চৌর্যবৃত্তি। একজনের ভোট নিয়ে জিতলাম, আরেকজনের দলে চলে গেলাম, যার বিরুদ্ধে করলাম, সে কর্মীগুলো তো মানে বিভ্রান্ত হলো। তো তার কাউন্টার রিটালিয়েশন বা ব্যাকলাশ শুরু হয়ে গেছে। কিন্তু এখন কিন্তু যারা আবার ওখানেই প্রার্থী হতে যাচ্ছে, তখন বলছে আচ্ছা আপনাকে তো জিতিয়েছিলাম বিজেপির, এখন আপনার হয়ে কেন ভোট চাইবো? বা উল্টো দলে তৃণমূলের হয়ে আমি কেন আপনার হয়ে খাটবো, আপনারাই আমার লোকে মেরেছিলেন। দিস আর অল মানে কাউন্টার ব্যাকলাশও শুরু হয়ে গেছে। তবে এই জিনিসটা বেশি দিন চলবে না। আমি তো এটাই বলছিলাম যে দল বদল করিয়ে দিন বদল হবে না। দিন বদল করতে গেলে নীতি আদর্শের সঙ্গে লড়াই করতে হবে। ডাকাত কখনো চোরের বিচার করতে পারবে না, তাকে জন্য পুলিশই লাগবে, সুষ্ঠু প্রশাসনই লাগবে। হয় তৃণমূল ক্যানট বি অ্যান অল্টারনেটিভ অফ বিজেপি, বিজেপি ক্যানট বি অ্যান অল্টারনেটিভ অফ তৃণমূল। পলিটিক্যাল ডিএনএ অফ বোথ দ্য পার্টিস আর সেম। বাংলার মানুষ বিচার করবে, বাংলার মানুষ বিচার করবেন। আর বাংলার মানুষ এই মুহূর্তে সত্যি সত্যি কি কোনো অল্টারনেটিভ চাইছেন, নাকি তারা বাইনারিতে বিশ্বাস করছেন, যা মিডিয়া গেলাচ্ছে তাই তারা গেলছেন, নাকি তারাও নিজেরা আলোচনা করছেন নিজেদের বাড়ির ভেতরে কিংবা চায়ের দোকানে গোপনে আলোচনা করছেন? সেই ছবিগুলোর মানে সেই বিষয়গুলোর বহিঃপ্রকাশটা বোধহয় দেখা যাবে জুন মাসের 4 তারিখে। জুন মাসের 4 তারিখের জন্য আমাদের সকলকেই অপেক্ষা করতে হবে। তার মধ্যে অনেকবারই তোমার সঙ্গে আমার এনকাউন্টার হবে আর কি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আজকে আমাদের সঙ্গে ছিলেন সৌম্য আইচ রায়। আর কংগ্রেস এই মুহূর্তে, অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেস, প্রদেশ কংগ্রেস এই মুহূর্তে লড়ছে বামেদেরকে পাশে নিয়ে। তারা লড়ছেন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যেমন, তেমনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও। তাদের প্রার্থীদের মধ্যে অনেকেই নতুন, অনেকেই বেশ পোড় খাওয়া। অনেকবারের সাংসদ অধীর চৌধুরীও যেমন লড়ছেন, সেই সঙ্গে সঙ্গে প্রতিকূল সৃজনদের মতন নতুন ছেলেরা লোকসভায় যাওয়ার জন্য লড়ছেন। অবশ্যই সেই লড়াই ঠিক কী ফল পায় তার উত্তর দেবে বাংলার মানুষ। আজকের মুখোমুখি এই পর্যন্তই। নমস্কার।